বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা সবাই জানি গ্রামের মানুষ অনেক আগেই সোহাগ সরল হয়। তারা একটু মন মানসিকতা অন্যরকম থাকে। হ্যাঁ, আসলে বন্ধুরা, অনেকদিন যাবৎ আমি শহরে বসবাস করছি। এবারও আমি আর আমার হাজবেন্ড মিলে আমরা ভাবলাম যে আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসব। কতদিন হলো আমরা গ্রামে যাই না, গ্রামের বাড়িতে যাই না। গ্রামের নদী, নালা, ক্ষেত সব কিছুই আমরা মিস করি। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব কিছু আমরা মিস করি। আমি আর আমার স্বামী এবারও মনে মনে ভাবলাম আমরা ব্যাংক থেকে 1 সপ্তাহের ছুটি নেব, নিয়ে আমরা গ্রামের বাড়ি থেকে একটু কয়েকদিনের জন্য ঘুরে আসব। মাত্র 7 দিন আমরা ছুটি নিয়ে বাড়িতে যাব। তাছাড়া কতদিন হলো আমরা গ্রামের মা, বাবা, আত্মীয় স্বজন কত মানুষ আছে তাদেরকে ডেকে শোনা করি না। আসলে বন্ধুরা, আমরা চাকরির জন্য শহরে বসবাস করি। মূলত আমি আর আমার স্বামী, আমি একটা ব্যাংকে চাকরি করি, আমার হাজবেন্ডও একটি ব্যাংকে চাকরি করে। বন্ধুরা, আমরা কলকাতার একটি শহরে বসবাস করি এবং সেখানে একটি ব্যাংকে চাকরি করি। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। বাহ, মুর্শিদাবাদ কিন্তু বেশ সুন্দর একটি জায়গা। সেখানে আমাদের গ্রামের বাড়িতে নদী আছে, পুকুর আছে, পুকুরে মাছ আছে, নদী নালা কত সুন্দর। এবং আমাদের পাশেই হচ্ছে বাংলাদেশের বর্ডারের, খুব সুন্দর লাগে। এদিকে বাংলাদেশের বর্ডারের দিকে আছে হচ্ছে দিনাজপুর। কতদিন হলো সেগুলো দৃশ্যগুলো দেখি না। এবারও মনে হলো একটু গ্রাম থেকে ঘুরে আসা দরকার। আমি আর আমার হাজবেন্ড একটু প্ল্যান করলাম। আমার হাজবেন্ড সে ব্যাংকে চাকরি করে, আমিও সেই একই ব্যাংকে চাকরি করি। পেটের টানে আমরা শহরে বসবাস করি। মূলত আমরা গ্রামের মানুষ, যাই হোক। কিন্তু বন্ধুরা, গ্রামের মানুষ আমরা আসলে যেটা ভাবতাম যে তারা বোকা-শোকা, একটু সচল, কিন্তু গ্রামের মানুষজন যে এখন এত চালাক হবে এটা আসলে স্বপ্নেও ভাবিনি। আমার ভাসুর মূলত আমার আসলে হাজবেন্ডের চাচাতো ভাই, তার বড় ভাই, সে খুব সরল একটা মানুষ ছিল যখন আমার বিয়ে হয়। কিন্তু তিনি এখন এত বড় চালাক হয়েছেন যা বোঝাই মুশকিল। বন্ধুরা, গ্রামের বাড়িতে যাওয়ার সময় তিনি আমাদের সঙ্গে এমন একটি কাজ করে বসবেন যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখতে একটু মোটাসোটা ছিলাম, একটু সুন্দর ছিলাম, সবাই আমাকে পছন্দ করত। তাছাড়া আমার দেহ, আমার ফিগার দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে যেত। আমি আসলে যে ব্যাংকে চাকরি করতাম সেই ব্যাংকের অনেক কর্মকর্তাদের কিন্তু তাদেরই মাথা অনেকটা হ্যাং হয়ে যেত আমার ফিগার দেখে। আর তাছাড়া হয়তো গ্রামে এসেছি, তাছাড়া আমি গ্রামে আসলেও আমি শহরের মতোই পোশাক পরতাম, শহরের মতোই শাড়ি পরলেও হিজাব করতাম, বাদ দিয়ে পিচ করতাম, একটু টাইট ফিটিংস প্যান্ট পরতাম। বন্ধুরা, তোমাদের তো আমার নামটাই বলা হলো না। আমার নাম সূচনা। আমার এক মেয়ে আছে, ওর নাম রিয়া, আর একটা ছেলে আছে, ওর নাম রাহুল। আমার এক ছেলে এক মেয়ে, আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে মোহিনী। এদিকে আমার ভাসুরের নাম হচ্ছে মাহিশ। তিনি বেশ সহজ সরল ছিল আগে, কিন্তু ইদানিংকালে তিনি একটু চালাক হয়ে গেছেন। একটু বলতে কি, অনেক বেশি চালাক হয়ে গেছেন। তাহলে বন্ধুরা, চলো গল্পটা একদম শুরু থেকে শুরু করি। আর তোমরা যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত না শোনো, তাহলে কিন্তু গল্পের আগাগোড়া কোনো কিছুই বুঝবে না। তখন হয়তো আমাকেই দোষারোপ করবে। আজকের গল্পটা হচ্ছে ভাসুর নিয়ে। তিনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা একেবারেই অবিশ্বাস্য। যাই হোক, গল্পটা শুরু করি। অনেক দিন যাবৎ আমরা কলকাতা শহরে থেকে থেকে একটু বোর হয়ে যাচ্ছিলাম। এই যেমন একটু ব্রয়লার চিকেনের মতো হয়ে যাচ্ছে। ওই ব্যাংকে সকালে যাই, আবার বিকালে ফিরে আসি। এদিকে রান্নাবান্না করি আর খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজবেন্ড একটু বোর হয়ে যাচ্ছিলাম। হাজবেন্ড আমাকে প্রায় সময় বলতেছিল, চলো না কোথাও একটু ঘুরে আসি। তারও মন মেজাজটা খুব একটা বেশি ভালো যাচ্ছিল না। এদিকে আমার মন মেজাজও খুব একটা বেশি ভালো যে যাচ্ছিল তাও কিন্তু না। আমিও ভাবলাম। তখন আমি তাকে বললাম, আমার হাজবেন্ডকে কোথা থেকে ঘুরে আসা যায় বলো তো। সে বলল, এমন একটা জায়গায় যাই যেখানে গ্রাম থাকবে, পাহাড় থাকবে, নদী নালা সব কিছুই থাকবে। তখন আমি তাকে বললাম, তাহলে একটা কাজ করো, আমরা বরং আমাদের গ্রামের বাড়িতে যাই। আমাদের গ্রামের বাড়িতে তো ছোট ছোট পাহাড় আছে, নদী আছে, তারপর হচ্ছে এই বাড়িঘর সব কিছুই আছে। চলো আমরা বাড়ি থেকে ঘুরে আসি, আমাদের মন ভালো হবে। তাছাড়া আত্মীয় স্বজন, মা বাবা, এই দাদা দাদি, সেখানে আমাদের সব কিছু আছে। তাছাড়া বাংলাদেশ ভারতের একটা বর্ডার আমরা সেখানে দেখতে পারবো। আমরা তো ছোটবেলায় ওই জায়গাতেই আমাদের সময়টা কাটিয়েছিলাম। আচ্ছা, শহরে একদম ব্রয়লার মুরগির মতো জীবনটা হয়ে যাচ্ছিল। এই সকালে ডিউটিতে যাও, আবার বিকালে ফিরে আসো, তারপর হচ্ছে রান্না করো, খাও, ঘুমাও, লাইফে কোনো অ্যাডভেঞ্চার নাই। এই জন্য আমরা ভাবলাম একটু অনেক দিন পর গ্রামে যাব। তখন আমার হাজবেন্ড ব্যাকপ্যাক সব কিছু গোছালো।
আমি আর আমার হাজবেন্ড অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিলাম। ছুটি নেওয়ার পর আমরা রবিবার মানে সানডে রবিবার দিকে আমরা রওনা দিলাম। বন্ধুরা, গ্রামে যাওয়ার পর আমার এবং আমার স্বামীর মন এতটা ভালো হয়ে গেছে, এতটা আনন্দিত হয়ে গেছে যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আমাদের গ্রামে যখন নির্মল হাওয়া বাতাস এসে যখন লাগলো, উফ, আমাদের শরীরটা সেই সময় অনেক বেশি উষ্ণতা হয়ে গেল। অনেক দিন পর গ্রামে এরকম বাতাস পেয়ে, এরকম খোলা জনজীবন পেয়ে আমাদের শরীরটা বেশ শীতল হয়ে গেল এবং আমরা বেশ উপভোগ করলাম আমরা সেই দৃশ্যটা, সেই লাইফটাকে। তারপর বন্ধুরা গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর আমরা কাউকে কোনো কিছু বলি নাই। সবাই আমাদেরকে বাড়িতে ডেকে অনেক চমকে গিয়েছিল। আমাদের ছোট ভাই বোন, বড় ভাই বোন, আমার এই বাসনা, বিশেষ করে বাসন আমাকে খুব পছন্দ করত আগে থেকেই। আমাদের ব্যাপারে খুব ইন্টারেস্টিং টেস্টের ছিল। যদিও সে আমার আমার হাজবেন্ডের চাচাতো ভাই, তার বড় ভাই, সে খুব সরল একটা মানুষ ছিল যখন আমার বিয়ে হয়, কিন্তু তিনি এখন এত বড় চালাক হয়েছেন যা বোঝায় মুশকিল। বন্ধুরা, গ্রামের বাড়িতে যাওয়ার সময় তিনি আমাদের সঙ্গে এমন একটি কাজ করে বসবেন যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখতে একটু মোটাসোটা ছিলাম, একটু সুন্দর ছিলাম, সবাই আমাকে পছন্দ করত। তাছাড়া আমার দেহ, আমার ফিগার দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে যেত। আমি আসলে যে ব্যাংকে চাকরি করতাম সেই ব্যাংকের অনেক কর্মকর্তাদের কিন্তু তাদেরই মাথা অনেকটা হ্যাং হয়ে যেত আমার ফিগার দেখে। আর তাছাড়া হয়তো গ্রামে এসেছি, তাছাড়া আমি গ্রামে আসলেও আমি শহরের মতোই পোশাক পরতাম, শহরের মতোই শাড়ি পরলেও হিজাব করতাম, বাদ দিয়ে পিচ করতাম, একটু টাইট ফিটিংস প্যান্ট পরতাম। বন্ধুরা, তোমাদের তো আমার নামটাই বলা হলো না। আমার নাম সূচনা। আমার এক মেয়ে আছে, ওর নাম রিয়া, আর একটা ছেলে আছে, ওর নাম রাহুল। আমার এক ছেলে এক মেয়ে, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মোহিনী। এদিকে আমার ভাসুরের নাম হচ্ছে মাহিশ। তিনি বেশ সহজ সরল ছিল আগে, কিন্তু ইদানিংকালে তিনি একটু চালাক হয়ে গেছেন, একটু বলতে কি অনেক বেশি চালাক হয়ে গেছেন। তাহলে বন্ধুরা, চলো গল্পটা একদম শুরু থেকে শুরু করি। আর তোমরা যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত না শোনো, তাহলে কিন্তু গল্পের আগাগোড়া কোনো কিছুই বুঝবে না, তখন হয়তো আমাকেই দোষারোপ করবে। আজকের গল্পটা হচ্ছে ভাসুর নিয়ে। তিনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা একেবারেই অবিশ্বাস্য। যাই হোক, গল্পটা শুরু করি। অনেক দিন যাবৎ আমরা কলকাতা শহরে থেকে থেকে একটু বোর হয়ে যাচ্ছিলাম। এই যেমন একটু ব্রয়লার চিকেনের মতো হয়ে যাচ্ছে। ওই ব্যাংকে সকালে যাই, আবার বিকালে ফিরে আসি, এদিকে রান্নাবান্না করি আর খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড একটু বোর হয়ে যাচ্ছিলাম। হাজব্যান্ড আমাকে প্রায় সময় বলতেছিল, চলো না কোথাও একটু ঘুরে আসি। তারও মন মেজাজটা খুব একটা বেশি ভালো যাচ্ছিল না। এদিকে আমার মন মেজাজও খুব একটা বেশি ভালো যে যাচ্ছিল তাও কিন্তু না। আমিও ভাবলাম। তখন আমি তাকে বললাম, আমার হাজবেন্ডকে কোথা থেকে ঘুরে আসা যায় বলো তো। সে বলল, এমন একটা জায়গায় যাই যেখানে গ্রাম থাকবে, পাহাড় থাকবে, নদী নালা সব কিছুই থাকবে। তখন আমি তাকে বললাম, তাহলে একটা কাজ করো, আমরা বরং আমাদের গ্রামের বাড়িতে যাই। আমাদের গ্রামের বাড়িতে তো ছোট ছোট পাহাড় আছে, নদী আছে, তারপর হচ্ছে এই বাড়িঘর সব কিছুই আছে। চলো আমরা বাড়ি থেকে ঘুরে আসি, আমাদের মন ভালো হবে। তাছাড়া আত্মীয় স্বজন, মা বাবা, এই দাদা দাদি, সেখানে আমাদের সব কিছু আছে। তাছাড়া বাংলাদেশ ভারতের একটা বর্ডার আমরা সেখানে দেখতে পারবো। আমরা তো ছোটবেলায় ওই জায়গাতেই আমাদের সময়টা কাটিয়েছিলাম। আচ্ছা, শহরে একদম ব্রয়লার মুরগির মতো জীবনটা হয়ে যাচ্ছিল। এই সকালে ডিউটিতে যাও, আবার বিকালে ফিরে আসো, তারপর হচ্ছে রান্না করো, খাও, ঘুমাও, লাইফে কোনো অ্যাডভেঞ্চার নাই। এই জন্য আমরা ভাবলাম একটু অনেক দিন পর গ্রামে যাব। তখন আমার হাজব্যান্ড ব্যাকপ্যাক সব কিছু গোছালো। আমি আর আমার হাজব্যান্ড অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিলাম। ছুটি নেওয়ার পর আমরা রবিবার মানে সানডে রবিবার দিকে আমরা রওনা দিলাম। বন্ধুরা, গ্রামে যাওয়ার পর আমার এবং আমার স্বামীর মন এতটা ভালো হয়ে গেছে, এতটা আনন্দিত হয়ে গেছে যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আমাদের গ্রামে যখন নির্মল হাওয়া বাতাস এসে যখন লাগলো, উফ, আমাদের শরীরটা সেই সময় অনেক বেশি উষ্ণতা হয়ে গেল। অনেক দিন পর গ্রামে এরকম বাতাস পেয়ে, এরকম খোলা জনজীবন পেয়ে আমাদের শরীরটা বেশ শীতল হয়ে গেল এবং আমরা বেশ উপভোগ করলাম আমরা সেই দৃশ্যটা, সেই লাইফটাকে। তারপর বন্ধুরা গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর আমরা কাউকে কোনো কিছু বলি নাই। সবাই আমাদেরকে বাড়িতে ডেকে অনেক চমকে গিয়েছিল। আমাদের ছোট ভাই বোন, বড় ভাই বোন, আমার এই বাসনা, বিশেষ করে বাসন আমাকে খুব পছন্দ করত আগে থেকেই। আমাদের ব্যাপারে খুব ইন্টারেস্টিং টেস্টের ছিল। যদিও সে আমার আমার হাজবেন্ডের চাচাতো ভাই, তার বড় ভাই, সে খুব সরল একটা মানুষ ছিল যখন আমার বিয়ে হয়, কিন্তু তিনি এখন এত বড় চালাক হয়েছেন যা বোঝাই মুশকিল।
বন্ধুরা, গ্রামের বাড়িতে যাওয়ার সময় তিনি আমাদের সঙ্গে এমন একটি কাজ করে বসবেন যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখতে একটু মোটাসোটা ছিলাম, একটু সুন্দর ছিলাম, সবাই আমাকে পছন্দ করত। তাছাড়া আমার দেহ, আমার ফিগার দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে যেত। আমি আসলে যে ব্যাংকে চাকরি করতাম সেই ব্যাংকের অনেক কর্মকর্তাদের কিন্তু তাদেরই মাথা অনেকটা হ্যাং হয়ে যেত আমার ফিগার দেখে। আর তাছাড়া হয়তো গ্রামে এসেছি, তাছাড়া আমি গ্রামে আসলেও আমি শহরের মতোই পোশাক পরতাম, শহরের মতোই শাড়ি পরলেও হিজাব করতাম, বাদ দিয়ে পিচ করতাম, একটু টাইট ফিটিংস প্যান্ট পরতাম। বন্ধুরা, তোমাদের তো আমার নামটাই বলা হলো না। আমার নাম সূচনা। আমার এক মেয়ে আছে, ওর নাম রিয়া, আর একটা ছেলে আছে, ওর নাম রাহুল। আমার এক ছেলে এক মেয়ে, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মোহিনী। এদিকে আমার ভাসুরের নাম হচ্ছে মাহিশ। তিনি বেশ সহজ সরল ছিল আগে, কিন্তু ইদানিংকালে তিনি একটু চালাক হয়ে গেছেন, একটু বলতে কি অনেক বেশি চালাক হয়ে গেছেন। তাহলে বন্ধুরা, চলো গল্পটা একদম শুরু। আর কল হচ্ছে গ্রামেরই আমাদের ঘরের সঙ্গেই। কিন্তু বন্ধুরা, আমি যখন কলে গোসল করি, আসলে আমাদের এই গ্রামের মানুষগুলো এতটা টাকা নেই, তারা আসলে পাকা বাড়ি তৈরি করে না। আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে মাটির দেওয়াল, আর এখানে বাহিরে হচ্ছে কল, গোসলখানা, বাথরুম, সবকিছু। আমি যখন কলে দুপুরবেলা গোসল করছিলাম, আমার ভাসুর সে কিন্তু দূর থেকে চেয়ে চেয়ে দেখছিল। আমি বুঝতে পারলাম সে আমার শরীর দেখে অনেকটা ফুরফুরে মেজাজে আছে, অনেকটা উষ্ণতা নিয়ে সে আমার জন্য ওয়েট করছে বা বসে আছে। সে আমার শরীর দেখে, আমার ফিগার দেখে মাঝে মধ্যেই সেই ভেতরটা একটু কেমন যেন করছে। আমি বুঝলাম সে হয়তো এখন আর আগের মতো নাই। সে আমার শরীরের দিকে, আমার ফিগারের দিকে, আমার শরীরের দিকে নজর দিচ্ছে। আমি একটু লুকে লুকে সবকিছু সেরে ফেললাম। গোসল করার পর সে আমার কাছে আসলো, এসে আমাকে বলছে, আরে সূচনা, তুমি তো দেখতে যে সত্যি আগের থেকে অনেক বেশি জোস হয়ে গেছো, আগের থেকে অনেক সুন্দর হয়েছ বেশি। তোমাকে আগে তো এইভাবে আমি কখনো দেখি নাই, সত্যি কথা। তুমি শহরের থেকে না একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম, কেমন? সে আমাকে বলছে, পুরো একবারে কড়া একটা জিনিস হয়েছ তুমি, বেশ তোমাকে ছুঁয়ে দেখার আমার খুব ইচ্ছে। এখন আমি বললাম, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জিনিস ছোঁয়া যাবে না, এই জিনিসে চুলায় একেবারে আগুন হয়ে যাবে, এই জিনিস অন্য জিনিস। সে আমাকে বলল, আমার ছোট ভাইয়ের জিনিস আমি তো ধরতে পারে, এখানে আমার অধিকার আছে, যদি তুমি অনুমতি দাও। আমি বললাম, তাই নাকি? এ তো সহজ। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড আসলে সে শহরে থাকার কারণে, তার কারণেই আসলে এই যে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। হ্যাঁ, আমাকে অনেক বেশি সম্মান করে। আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে না, আমাকে এক্সপেক্ট করে না, সে আমাকে সময় দেন না, সে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দেয়। কিন্তু বন্ধুরা, তার এই টাইমটা আমার কাছে মনে হয়েছে যে এটা যথেষ্ট পরিমাণ না। আসলে একটা স্ত্রীকে, একটা স্বামী বা একটা পুরুষ যতটুকু সময় দেওয়াল, সে কিন্তু আমাকে ওই সময়টা পরিপাটিভাবে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি দিতে পারে না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটু সে আমাকে এই দিক থেকে একটু দুর্বল মনে হয়েছে। আমি আসলে চিন্তা করছি যে আমার ভাসুরকে আমি এই সুযোগটা দিব কিনা। গ্রামে প্রায় সময় আমি যখন খাবার খেতাম বা আমি যখন আশপাশে ঘুরঘুর করতাম, আমার আশেপাশে প্রায় সময় মাহেশ আমার ভাসুর ঘোরাফেরা করত। সে আমাকে বিভিন্নভাবে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করত, কখনো চোখ দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো সে আমাকে অনেক ইশারা দিয়ে সে আমাকে বোঝানোর চেষ্টা করত যে সূচনা, আমাকে একটা সুযোগ দাও। একদিন সে তো আমাকে মুখে বলে দিয়েছে। আমি আসলে সেদিন ঘুমের রুমে বিশ্রাম নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। তো আমার যে হাজব্যান্ড, সে গিয়েছিল বাজারে, আর আমার 2 ছেলে মেয়ে, তারাও ঘুমাচ্ছিল। তো আমিও ভাবলাম ঘুমাবো। এটা আমি কাপড় চেঞ্জ করছি, ওয়াশরুমে গিয়েছিলাম। তখন হঠাৎ করে মাহি আসল এসে আমাকে বলছে, সূচনা কি করো? আমি বললাম, না তো ঘুমাবো। তো তখন বলল যে আমার হাজব্যান্ড কোথায়, মানে তার ছোট ভাই। আমি তাকে বললাম, সে তো একটু বাইরে গেছে মনে হয়, তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে। আমাকে বলল আসতে নাকি প্রায় 30-40 মিনিটের মতো লাগবে, আমি বেশি রাত হলে জানি শুয়ে পড়ি, সে চলে আসবে। এই কথা আমাকে বলে গেল। তখন আমার ভাসুর আমাকে বলছে, ও আচ্ছা। তখন সে আমাকে বলছে, আচ্ছা সূচনা,
তুমি কি তোমার স্বামীকে নিয়ে কি তুমি সুখে, শারীরিক জীবন কি তোমার সুখ আছে? আসলে বন্ধুরা, সে আমার ভাসুর হলেও সে কিন্তু আমার একজন বন্ধু। কারণ আমরা একই স্কুলে পড়েছিলাম। আমার বাপের বাড়ি ওই এলাকাতেই। সে আমার ক্লাসমেট ছিল, আমার সিনিয়র। তখন থেকে সে আমাকে অনেক বেশি পছন্দ করত, আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তার হয়ে ওঠে নাই, তার ছোট ভাইয়ের কাছে শেষ পর্যন্ত আমার বিয়ে বসতে হলো। যাই হোক, সে আমাকে বলছে, সূচনা, তুমি কি শারীরিকভাবে সুখে আছো? ও কি তোমাকে অসুখী? ও কি তোমাকে সুখ দিতে পারে? তখন আমি চোখে একটা মুগ্ধতা নিয়ে বললাম, এটা এখন আর বলি কি হবে। দেখুন, একটা সময় মানুষ অসুখে থাকে বা সুখে থাকে না, কিন্তু দিন শেষে আসলে স্বামীকে নিয়েই তো মানুষের জীবন, বা স্বামীকে নিয়েই তো সবাই সুখে থাকতে চায় না? আমিও চেষ্টা করে যাচ্ছি। এখন শারীরিক বা মানসিক কতটা সুখে আছে সেটা হয়তো আমার উপরওয়ালা জানে। তখন আমার ভাসুর আমাকে বলছিল, মাহেশ, সূচনা আমি জানো শারীরিকভাবে একটু সুখে নাই। আসলে তোমার বাবা, সে তো আমাকে একটু সুখীও করতে পারে না। আমি জানি না সে আগে থেকে কোনো অসুস্থতা ছিল কিনা। তারা বিয়ের সময় আমাকে কোনো কিছুই বলে না। আমি যখন তার কাছে যাই বা যেতে চাই, তাকে একটু আদর করি, ভালোবাসা দিতে চাই, ঠিক সেই সময় সূচনা চিৎকার করে কান্নাকাটি করে, সে পারবে না, তার নাকি ব্যথা করে কোমরে, তার শরীর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, নানা বাহানায় সে আমাকে দূরে সরে হবে। আমি একটু ঘনিষ্ঠ সূত্রে আমি জানতে পেরেছি, আমার স্ত্রীর আগে নাকি আরও একটা সম্পর্ক ছিল। সেই নাকি সেই সম্পর্কটা এখন কেমনভাবে বলতে পারছে না। না, আসলে বলতে পারো, আমিও শারীরিকভাবে অসুখী, মানসিক টানাপড়নের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সুখী না সূচনা, হয় তোমার চেহারাটা এখন আগের চাইতে অনেক সুন্দর হয়েছে, যে তোমাকে একটু কাছে পেতাম, একটু আদর করতে পারতাম, আমার মনটা অনেক বেশি শান্তি পেত, আমার দেহটা অনেক বেশি আরাম পেত, তোমাকে ছুঁয়ে দেখার অনেক ইচ্ছে আমার। আমি জানি তোমাকে অনেক পুরুষই পছন্দ করে, কিন্তু তোমার স্বামী, আমার ছোট ভাই, তোমাকে যতটা না ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসি আমি তোমাকে। আমি তাকে বললাম, দেখেন ভাই, এখন আপনি আমার ভাসুর, আমার হাজবেন্ড আপনার ছোট ভাই। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি, বাড়িতে সবাই আছে, আমার এখন একটা ছেলে এবং একটা মেয়েও আছে। আপনি যে সমস্ত কথা এখন আমাকে বলছেন, এটা আসলে এখন ঠিক না বা উচিত না। দেখুন, সমাজ বলে একটা নিয়ম আছে আমাদের, তাছাড়া এই সমাজে পুরুষের কোনো সমস্যা হয় না, পুরুষ বুক ফুলিয়ে চলতে পারে পাপ কাজ করেও। কিন্তু একটা মেয়ের গায়ে যদি কোনো চিহ্ন লেগে যায়, বা একটা মেয়ে যদি পরকীয়া কোনো কিছু করে, তখন সেই মেয়েটা আর কিন্তু বুক ফুলিয়ে সমাজে চলতে পারে না, নানা বৈষম্যের শিকার হতে হয়। আমি হয়তো চলে যাব, আজকে প্রায় 3 দিন হয়েছে। এরই মধ্যে আমার হাজবেন্ড, তার মোবাইলে একটি কল আসলো, সেও চলে আসলো অফিস থেকে, তার বন্ধুর সঙ্গে দেখা করে। সে বাড়িতে চলে আসলো, আর আমার ভাসুরও চলে গেল। আমার হাজবেন্ড এসে আমাকে বলছে, সূচনা, একটা কাজ করো, তুমি আরো 4 দিন থেকে তারপরে এসো, আমাকে ইমিডিয়েটলি কলকাতা শহরে যেতে হবে। আমি তাকে বললাম, কেন, কি হয়েছে? তখন সে আমাকে বলল, আরে ওপাশে একটা কাজের সমস্যা হয়েছে, আমার একটি ক্লায়েন্ট, সে খুব সমস্যায় ভুগছে। আমাকে না গেলে আসলে সমস্যাটা সম্ভব হবে না, এজন্য আমাকে স্যার ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। তবে তুমি আরো কয়েকদিন থাকতে পারো, তুমি থেকে তারপর আসতে পারো। চাইলে আমার ছেলে মেয়েগুলো একে একে থাকুক, রাহুল থাক, সমস্যা নেই। আর রাহুলকে নিয়ে তুমি 1 সপ্তাহ পরে এই আমার বড় ভাই মাহির সঙ্গে তুমি কলকাতা শহরে চলে আসো, ঠিক আছে? তখন আমি আসলেই কি বলবো বুঝতে পারছি না, কারণ মাহি হচ্ছে আমার এক সময়ের পুরনো বন্ধু। তাছাড়া বর্তমানে উনি আমার ভাসুর, তাছাড়া উনি একটা সুযোগ খুঁজছে, একটা সুযোগ পেলেই হয়তো তিনি আমাকে হাতছাড়া করতে চাইবেন না। আমাকে তিনি কোনো কিছু করতে চাইবেন, কিন্তু তিনি সেই সুযোগটা পাচ্ছেন না। আমি যদি ওনার সঙ্গে কলকাতা শহরে যাই, তাহলে উনি আমাকে কি করবেন রাস্তার মধ্যে, সেটা আমি ভেবে পাচ্ছি না। কিন্তু সেটা আমি আমার হাজবেন্ডকে খুলে বলতে পারছি না। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি যাও, ভালোভাবে দেখে আমি চলে আসব। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মাহির সঙ্গে অবশ্যই আসবে, একে একে আসার ট্রাই করবে না। তখন সে রাতে যে কলকাতা এখন কিছু বাস হয়েছে। বন্ধুরা, লাক্সারিয়াস প্রিমিয়াম ব্যস্ত যে বাসগুলোর মধ্যে আসলে ঘুমিয়ে শুয়ে যাওয়া যায়, আমার হাজবেন্ড সেই রাতেই সে চড়ে গেল। আমি তাকে বললাম, কালকে সকালে যাও। তখন সে আমাকে বলল, না, রাতের মধ্যে আমাকে চলে যেতে হবে।
এবং সকালে গিয়ে অফিসে জয়েন করতে হবে, একটা লাইনটাকে সমস্যা আগে সেল করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখে শুনে যে ও সেটাকে বাস মুর্শিদাবাদ থেকে কলকাতায় যেতে, সেখানে খুব লাক্সারি বাস, ঘুমে ঘুমে যাওয়া যায়, তার সমস্যা হবে না, সে ঘুমিয়ে যেতে পারবে। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যেও। এরপর আমার বাসুর প্রতি রাতে আমার কাছে আসতো। আমার ছেলে রাহুল এবং রিয়া যখন ঘুমিয়ে পড়ত, প্রায় 1টা-1:30টা নাগাদ আমার বাড়ি আমার কাছে আসার চেষ্টা করত। আমি তাকে কোনোভাবে না করতে পারতাম না, সে আমার কাছে আসতো। তখন আমি তাকে অনেক দোহাই দিতাম, দেখো আমার শ্বশুর শাশুড়ি তারা কিছু টের পেয়ে যাবে, তাছাড়া আমি আমার হাজবেন্ডকে ঠকাতে চাই না, তুমি ওটা করো না। সে আমার সঙ্গে জুড়ত। বন্ধুরা, 1 দিন 2 দিন, শেষ দিন আমি যেদিন চলে যাব তার আগের দিন সে আমার সঙ্গে জোর করে রাতে এমন একটি ঘটনা ঘটবে, সেটা আমি একদমই বুঝতে পারলাম না। আমি তাকে ভেবেছিলাম সে হয়তো গ্রামের সহজ সরল একজন মানুষ। আসলে বন্ধুরা, অনেক দিন যাবৎ শহর থেকে একটু বড় হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে একটু গ্রাম থেকে ঘুরে আসলে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হবে, পাশাপাশি গ্রামের নদী নালা, তারপর পাহাড় পর্বত, সব কিছু দেখা হবে। তাছাড়া এখন শীতের সময় আমাদের গ্রামে প্রচুর পরিমাণে পিঠা হয়, তালের পিঠা, সন্দেশ পিঠা, অনেক অনেক জাতের পিঠা হলো। পিঠা খেয়ে গেলাম, কিন্তু বন্ধুরা, আমার বাসর সে আমার সঙ্গে ওই রাতে এমন একটি ঘটনা ঘটাবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি ঘুমিয়েছিলাম, ওই দিন আমার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল। সে আমার ঘুমের মধ্যে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে, আমাকে ঘুমের মধ্যে সে এমন একটি কাজ করে বসল, প্রায় একটানা 2-3 ঘণ্টা। আমি ঘুম থেকে উঠে দেখি এ কি হয়ে গেল আমার সঙ্গে। তখন আমি বাসুরকে বললাম, হায় হায়, আপনি এটা কি করে বসলেন? দেখুন আমি কিভাবে আমার স্বামীর কাছে মুখ দেখাবো। তখন সে আমাকে বলল, আরে এত চিৎকার করছে কেন? এই রুমে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি যদি চিৎকার করে দেখো রাহুল আর রিয়া উঠে পড়বে, তখন তারা সবকিছু জেনে যাবে। তখন বন্ধুরা, সে আবারও ওই রাতে আমার সঙ্গে থাকতে চাইল। আমি তখন মনে মনে ভাবলাম, হাই আল্লাহ, গ্রামের মানুষগুলোর এত সাহস! হ্যাঁ, আমার বাসর, পাশেই আমার শ্বশুর শাশুড়ির রুম, এর পাশে আমার ননদের রুম, কিন্তু তিনি আমার বাসর এত রাতে এত রিস্ক নিয়ে তিনি আমার রুমে চলে আসলো, এসে আমার সঙ্গে যে কাজটা করলো, বাপ রে বাপ, এত সাহস! পরের দিন আমি চলে যাব। বন্ধুরা, রাতে যাব। আমি চেয়েছিলাম সকালবেলা যেতে, কিন্তু আমার এই শাশুড়ি মা আমাকে যেতে দিল না। তিনি বলল আমি যেন রাতে যাই, যেন সারা রাত ঘুমিয়ে যেতে পারি, পরের দিন গিয়ে যেন আমি অফিস করতে পারি। এজন্য আমাদের জন্য 3টা সিট কাটলো, লাক্সারিয়াস সিট। এগুলো বাসের ভিতরে আসলে আপনি চাইলে শুয়ে ঘুমিয়ে বসে যে কোনোভাবেই যেতে পারবেন, মানে একটা বেডরুমের মতো। তো আমি রাহুলকে এক পাশে দিলাম, আরেক পাশে বাসুর। আর আমি আর রাহুল গিয়েছিলাম আমরা একসাথে থাকতে, কিন্তু আমার বাসুর আমাকে দিল না, তিনি ওই বাসের মধ্যেই যাত্রায়। আমি বললাম দেখেন, গাড়ির মধ্যে কি হয় না হয় এটা বলা যায় না, আমরা গাড়ির মধ্যেই কাজ করতে পারি না, কিন্তু সে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে যে গাড়ির মধ্যে সে আমার সঙ্গে এই কাজটা করবে। সে আমাকে, বন্ধুরা, গাড়িতে উঠেছিলাম রাত 10টায়, রাত 1টা পর্যন্ত প্রায় 3 ঘণ্টা এই গাড়ির মধ্যে সে আমার সঙ্গে যা ঘটনা ঘটল, বেডরুমের মতো মনে হচ্ছিল। এটা কোনো গাড়ি দিয়ে আমরা যাচ্ছি না, এটা পুরো একটা বাসর ঘর, এরকম মনে হচ্ছিল। তার একটা সময় আমাদেরকে হোটেল বিরতি দিল, তারপর আমরা কিছু খাবার দাবার খেয়ে, আমি তো খাবার দাবার খাবো বড় কথা, আমি ডাইরেক্ট ওয়াশরুমে গেলাম। আমার যে হাল করেছি, আমি গিয়ে আগে সব কিছু পরিষ্কার করে নিলাম, নিজেকে ফ্রেশ করে তারপর কিছু খেয়ে চলে আসলাম। আধা ঘন্টার হোটেল বিরতি শেষে আবারও গাড়িটা দিল। আমার বাসুর 10 মিনিট রেস্ট নিয়ে সে আবারও তার গোপন কাজ শুরু করে দিল। এদিকে রাহুল আমাকে বলছে, মা তুমি এখানে কি করছো? এমনিতেই আমি রাহুলকে বললাম না, বাবা কিছু করছি না, তুমি ঘুমিয়ে পড়ো বাবা, সকালে আবার তোমাকে স্কুলে যেতে হবে। এই কথা বলে আমার বাসর আবার সেই তার কাজ শুরু করে দিল। এভাবে বন্ধুরা প্রায় আরও 3টা গেল। তারপর আমার বাসর থামল। তখন আমি বাসরকে নিজে বললাম, কি এবার কি আপনার হয়েছে? আপনার কি এবার শেষ হয়েছে? আল্লাহর ওয়াস্তে আমাকে ছাড়েন, আর কত? সে আমাকে বলছে, তোমাকে যত চাই ততই আমার লাগে। আসলে সূচনা, তুমি দেখতে এত সুন্দর, এত কিউট, তোমার বডি ফিগার ফিটনেস এত দারুণ, তোমাকে মনে চায় 24 ঘন্টায় আমার কোলে বসিয়ে রাখি, কিন্তু তা তো আর সম্ভব না। তুমি আজ অন্য কারো বউ, চাইলে তো আমি তোমাকে পারবো না। একটু পরেই বোধহয় সূর্য উঠবে, তখন তুমি চলে যাবে তোমার সে কলকাতা তোমার হাজবেন্ডের কাছে, আর আমি চলে আসতে হবে আমাকে গ্রামে। সূচনা, যদি কখনো আমার কথা মনে পড়ে, জাস্ট আমাকে একটা ফোন করো, আমি তোমার সঙ্গে ফোন পেলেই আমি চলে আসব। তখন সে আমাকে কলকাতা বাস স্ট্যান্ড পৌঁছে দিয়ে আমাকে একটা অটোরিকশায় উঠিয়ে দিয়ে সে তার মতো করে সে আরেকটি বাসে করে সে চলে আসলো।
তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আবার 2 দিন 3 দিন 1 সপ্তাহ গেল, আমার ঘোর কাটে নাই যে আমি গ্রামে গেলাম এক নিয়তে, অথচ ফিরে আসলাম আরেক নিয়তে। সারাক্ষণ আমার বাসরের কথাই আমার কানে বাজছে, আমার চোখের সামনে যেন এই স্বপ্নটা আমি দেখেছি, আমার বাসরের কথা। তো বন্ধুরা, মানুষের লাইফে আসলে অনেক কিছুই ঘটে। তাছাড়া আমরা আসলে শহরের মানুষ, যারা শহরে থাকি। আমরা কিন্তু একটা সময় গ্রামের মানুষই হয়তো। আমরা পেটের দায়ে অথবা চাকরির সন্ধানে বা চাকরির খোঁজে আমরা শহরে বসবাস করি, কিন্তু আমাদের শরীরে মিশে আছে সেই গ্রামের গন্ধ, গ্রামের সব কিছু। আমরা এখনও গ্রামকে ভালোবাসি, কিন্তু বন্ধুরা, আমরা আসলে মনে করি গ্রামের মানুষ সেই আগের মতোই সহজ সরল আছে। কিন্তু এখন গ্রাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রামের আনাচে কানাচে মানুষ প্রেম করতে কম্পিউটার নিয়ে বসে আছে। ঠিক আছে, গ্রাম আর শহর এখন আর অনেকটা আকাশ তফাৎ বেতন না। এখন বরং শহরের চাইতে গ্রামের মানুষ আরও বোধ চালাক। আসলে গ্রামে প্রেম করার একটা সুবিধা হচ্ছে পাট খেপে যাওয়া যায়, নদীর ধারে লুঙ্গি পরেও দেখা করা যায়। তো তোমাদের এখনকার ঘটনা ঘটেছে ব্যক্তি জীবনে, চাইলে আমাকে সেটা শেয়ার করে জানাতে পারো। আর হ্যাঁ, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমরা আসলে কেমন গল্প শুনতে চাও? চাইলে সেটা আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দমতো গল্প নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত আমার কলেজের বন্ধুরা ভালো থাকবে। এবং তোমরা যদি নতুন হও, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। সেই কথা হচ্ছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে। আসলে তোমরা যদি একটু ভালো বলো, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ পাই, বা ভিতরে আরেকটু ভালো লাগা কাজ করা তৈরি হয়, যে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে, আমাকে নতুন ভিডিও বানাতে হবে। তো তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব।